বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তা হলো জীবকোষ ও টিস্যু, এটা নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা দেখব জীবকোষ কি। যে কোনো জীবের গঠন এবং কার্যের একক হলো কোষ। অর্থাৎ আমরা যখন কোনো একটা বিল্ডিং তৈরি করি, এই বিল্ডিং এর সূচনাটা হয় একটি ইট থেকে। এরপর শত শত, এমনকি হাজার হাজার, প্রয়োজন হলে লক্ষ লক্ষ ইট পরস্পর সংযুক্ত করে একটা বিশাল বিল্ডিং তৈরি করা হয়। ঠিক তেমনি প্রত্যেকটা প্রাণী অথবা উদ্ভিদের শরীর, সেটা যত বড়ই হোক, এর সূচনা হয়েছে কিন্তু মাত্র একটি কোষ থেকে। এরপর এই কোষ ক্রমান্বয়ে বিভাজিত হয়েছে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 হয়ে বড় প্রাণী বা উদ্ভিদের সৃষ্টি হয়েছে। তা আমরা এই কোষকে তার গঠনগত পার্থক্যের ওপর দুই ভাগে ভাগ করি। একটির নাম হলো তোমার আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ। এই কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না। খুব সহজ সংজ্ঞা, যে কোষে সুসংগঠিত নিউক্লিয়াস নেই সেটি আদি কোষ। আরেকটি হলো প্রকৃত কোষ। এই কোষে সুসংগঠিত নিউক্লিয়াস আছে এবং কোষের যে অন্যান্য উপকরণ, সেগুলোও প্রায় অধিকাংশই উপস্থিত থাকে। তাহলে আমরা কোষ কয় প্রকার পেলাম বলতো? স্যার একবার একটু বলবেন? আমি তো বলেই দিলাম, কোষের দুই ধরনের, এই যে লেখা আছে আদি কোষ আর প্রকৃত কোষ। কি বললাম বলতো? আদি কোষ আর লেখাই তো আছে, এই তো। তুমি মানে ডিসপ্লে খেয়াল করছো না? আমি তো একবার ধরে ধরেই তো পড়াচ্ছি। স্যার, হ্যাঁ দেখছি। আচ্ছা, তাহলে আদি কোষ মানে এই কোষে কোনো সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না। থাকে না। আর সুকেন্দ্রিক বা প্রকৃত কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে। থাকে। এটাই হলো মূল কথা। এখন এই প্রকৃত কোষ আবার দুই প্রকার। এর একটা হলো দেহকোষ, আর আরেকটি হলো জনন কোষ। জন্ম কোষ। দেহকোষ কি করে? দেহকোষ জীবদেহ গঠন করে। আর জনন কোষ কি করে? জনন কোষ মানে যৌন জনন কাজে এই কোষটা অংশগ্রহণ করে। এই যে আমাদের শরীর বলে যেটা বুঝায় আর কি, কথা বুঝছো? এটা হলো দেহকোষ। হ্যাঁ। আমাদের শরীর যেটা বোঝায় সেটা কি বলা হয়? দেহকোষ। দেহকোষ। কিন্তু আমাদের উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাণু এবং পরাগরেণু, এই দুটাকে বলা হয় জনন কোষ। প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু, পুরুষের দেহে থাকে শুক্রাণু আর মেয়েদের শরীরে থাকে হলো ডিম্বাণু, এইগুলোকে বলা হয় জনন কোষ। যখন প্রাণী এবং উদ্ভিদ একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে, তখন এই জনন কোষের মাধ্যমে তারা তাদের বংশবিস্তার সম্পূর্ণ করে। তাহলে দেহকোষটা কি করে? দেহের গঠন কাজে তারা অংশগ্রহণ করে। এই যে দেখো, পুরো গঠন কাজে তারা কিন্তু অংশগ্রহণ করে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আর জনন কোষের কাজটা কি? এর কাজটা হলো তোমার যৌন জনন কাজে এই কোষটা অংশগ্রহণ করে। কি করে? মিওসিস পদ্ধতিতে এই মাতৃকোষের বিভাজন ঘটে এবং সেখানে অপত্য কোষ সৃষ্টি হয়। এই অপত্য মানে শিশু কোষ। সেই শিশু কোষে ক্রোমোসোম সংখ্যা, এটা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। তার মানে এই জনন কোষে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হওয়ার একটা সুবিধা আছে। মনে করো
মাতার শরীর থেকে আসলো হলো হাফ ক্রোমোসোম, আর পিতার শরীর থেকে আসলো হাফ ক্রোমোসোম। এই হাফ হাফ মিলে কি হবে? এক না? হ্যাঁ। তার মানে এই এখন যদি বিষয়টা এরকম হতো যে পিতার শরীর থেকে আসলো এক, মাতার শরীর থেকে আসলো এক, তাহলে ক্রোমোসোম সংখ্যা তখন ডাবল হয়ে যেত, 2 হয়ে যেত। এবং এখানে ভিন্ন রকমের কিছু তৈরি হতো। সেইটা কিন্তু এখানে ঘটেনি। এই মিওসিস প্রক্রিয়ায় দেখো লেখা আছে কি ক্রোমোসোম সংখ্যা কত হয়? অর্ধেক হয় না? তার মানে হ্যাঁ, ক্রোমোসোম সংখ্যা মায়ের অর্ধেক, বাবার অর্ধেক, বাবার এই অর্ধেক। দুটো মিলে ওই একটা পূর্ণাঙ্গ হয়। এক মানে হলো একটা প্রতীকী অর্থে, এটার অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ হয়। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান প্রধান অঙ্গাণু একটু কম্পেয়ার করে দেই। তুমি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষকে যদি পাশাপাশি সাজানো হয়, একটু পাশাপাশি দেখার স্বার্থে একটু ছোট করে দিলাম আমি। তবে এখন মনে হয় একটু দূরেই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো করে দেখো, নিউক্লিয়াস উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে। তবে নিউক্লিয়াস কোথায় আছে? প্রাণী কোষেটা দেখো কেন্দ্রে আছে, আর উদ্ভিদ কোষেটা এক সাইডে আছে। উদ্ভিদ কোষে দেখো একটা বিশাল ফাঁকা জায়গাও আছে, এটার নাম হলো কোষ প্রাচীর। আর প্রাণী কোষে কিন্তু এরকম কোনো কোষ প্রাচীর নেই। আছে দেখো, মানে সরি আমি ভুল বলছি, কোষ গহ্বর নেই। আছে কি? উদ্ভিদ কোষে এরকম দেখো বিশাল বড় একটা কোষ গহ্বর আছে, কিন্তু প্রাণী কোষে এরকম কোনো কোষ গহ্বর নেই। যদি থাকে তাহলে সেটা একাধিক এবং ছোট ছোট। আর দেখো উদ্ভিদ কোষে কিন্তু বিশাল কোষ দেহ, মানে এই কথা